প্রক্সি যেহেতু প্রোভাইড করে, প্রক্সি ওয়ারগুলি প্রোভাইড করে ইরানকে শায়েস্তা করা ইসরায়েলের 1 নম্বর টার্গেট। আমরা যদি প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করি যে আসলে কেন এই যুদ্ধটা কি ইউএসের জন্য খুব অপরিহার্য একটা যুদ্ধ ছিল, তা কিন্তু নয়। আমার ওয়ার স্ট্র্যাটেজি একটা জিনিস সবসময় আলোচনা করি যে কোনো একটা যুদ্ধ, এটা ইজ দ্যাট এ ওয়ার অফ নেসেসিটি অর ওয়ার অফ চয়েস। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার অফ চয়েস। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আপনি খেয়াল করে দেখেন শুধুমাত্র ইসরায়েল কেন্দ্রিক যে যুদ্ধগুলি হচ্ছে সেখানে কিন্তু ইউএসএ সরাসরি যুদ্ধে যোগদান করেছে। আরব ইসরায়েল ওয়ার যেগুলি হয়েছে 4টা, 48-এ, 56, 67 অ্যান্ড 73, প্রত্যেকটা যুদ্ধে কিন্তু আরবরা জয়লাভ করছিল, কিন্তু শেষ মুহূর্তে সরাসরি ইউএসএ এয়ারফোর্স ডাইরেক্ট এখানে যোগদান করে যুদ্ধের গতি প্রকৃতি ঘুরিয়ে দেয়। তো দীর্ঘদিন ধরে নেতানিয়াহু যেটা চেষ্টা করছিল, যে 4টা অবজেক্টিভ নিয়ে কাজ করছিল নেতানিয়াহু, সেটা হচ্ছে যে ইরানের যে শক্তিটা, এটাকে ইরানের শক্তি কোনটা? ইরানের শক্তি হলো প্রক্সি ওয়ার করা। দেখুন আপনার মিডল ইস্টে যে মুসলিম কমিউনিটি, মুসলিম সম্প্রদায়ের মধ্যে 85% হচ্ছে সুন্নি, অনলি 15% হচ্ছে শিয়া। এই শিয়া উম্মাকে নেতৃত্ব দেয় ইরান, রাইট? এখন মুসলিম বিশ্ব যে আরব ওয়ার্ল্ড যেটা আছে, এটা কিন্তু প্রথম বিট্রায়াল যে অ্যাটিটিউড, সেটা কিন্তু প্রথম শুরু করেছে ক্যাম্প ডেভিডের চুক্তির মাধ্যমে আনোয়ার সাদাত 1973-তে। হ্যাঁ, এরপর থেকে মোটামুটি মুসলিম কান্ট্রিগুলি, ইসলামিক স্টেটস এবং জিসিসি কান্ট্রি বিশেষ করে, তারা আস্তে আস্তে ইউএসের অনুগত হয়ে যায় এবং তারা তাদের দেশের মধ্যে তাদের বেস স্টাবলিশমেন্ট থেকে সব কিছু তারা সম্মতি দিয়েছে। তো এমনও কথা আছে যে কোনো দেশ মনে করে যে লাইক সৌদি আরব বা কুয়েত, কাতার, তারা মনে করে যে তাদের নিরাপত্তা, তাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার দায়িত্ব ইউনাইটেড স্টেটস, এরকম একটা অপ্রচলিত কথাও বলা আছে। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যিক যতটা, তার চেয়ে কিন্তু সামরিক, ইউএসের সাথে এই গালফ কান্ট্রিজ, এদের সামরিক সম্পর্কটা কিন্তু আরও বেশি গভীর এবং প্রগাঢ়। তাহলে এখানে দেখা গেলো ব্যতিক্রম শুধুমাত্র ইরান কখনো ইউএসের সাথে এই ধরনের নেক্সাসে যায়নি তাদের নিরাপত্তা, তাদের রিসোর্স ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তাহলে দেখুন, ব্যক্তি হিসেবে যারা মিডল ইস্টে এতদিন ধরে ইউএস ইন্টারেস্টের বিরুদ্ধে কাজ করেছে বা ইউএস অথরিটিকে চ্যালেঞ্জ করেছে, এরকম দুজন ব্যক্তিকে আমরা পাই। এক হচ্ছে গিয়ে আপনার সাদ্দাম হোসেন, আর এক হচ্ছে গিয়ে আপনার মুয়াম্মার গাদ্দাফি। এখন দুইটা দেশের পরিণতি কি আমরা জানি, এবং একইভাবে দেখুন যে এরা যখন চ্যালেঞ্জ করেছিল তখন ইউএসএ সরাসরি বাগদাদ পর্যন্ত পৌঁছে সাদ্দাম হোসেনকে ধরলো বা ক্যাপচার করলো বাগদাদ। এটা খুব সহজ একটা বিষয় ছিল। একইভাবে লিবিয়াতে একই ঘটনা ঘটলো। তফাৎ কোনটা? ইরান এবং ইরাক বা লিবিয়ার যে তফাৎ, সেটা হচ্ছে যে এখানে ইউএস অথরিটিকে চ্যালেঞ্জ করেছে ব্যক্তি, কিন্তু ইরানের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট। এখানে কিন্তু সিস্টেম বা এদের যে রেজিম, যেটাকে রেজিম বলা হচ্ছে, খুব পপুলার টার্ম। সাদ্দাম হোসেন শেষ, সুতরাং সাদ্দাম হোসেনের সমস্ত কিছু বা প্রতিবাদ, ইরাক সংক্রান্ত যত ধরনের জটিলতা, সবকিছু গন। একইভাবে কিন্তু যখন মুয়াম্মার গাদ্দাফিকে ধরা হলো বা তাকে হত্যা করা হলো বা তাকে ফাঁসি দেওয়া হলো, সাথে সাথে কিন্তু লিবিয়ার প্রবলেম সলভ হয়ে গেল। কিন্তু ইরানের তো প্রবলেম হচ্ছে রেজিম। এই যে 1979-এ আয়াতুল্লাহ খোমেনি যে রেজিম এস্টাবলিশ করেছে, এটা এত গভীরে, এত সুদৃঢ়, এটা শেকড় পর্যন্ত স্পর্শ করার ক্ষমতা ইউএসএর নাই। এখন দেখুন যে আরেকটা বিষয় হলো যে এখন ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে স্থল অভিযান পরিচালনা করার জন্য। আজকে সম্ভবত মার্কিন কংগ্রেসে কিন্তু এটা ভীষণভাবে ডিবেটেড একটা কেননা যেটা ডোনাল্ড ট্রাম্প যে পলিসিটা ফলো করছে, এটা হলো ম্যাডম্যান পলিসি, রাইট? ম্যাডম্যান পলিসি হচ্ছে গিয়ে, এটার কনসেপ্ট জনক হচ্ছে গিয়ে রিচার্ড নিক্সন। তো ম্যাডম্যান পলিসির বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ফরেন পলিসির ক্ষেত্রে খুবই অ্যাগ্রেসিভ, ভলাটাইল এবং পার্শিয়াল হবে। তো তাই হচ্ছে এখন এই ম্যাডম্যান পলিসি ফলো করতে গিয়ে কিন্তু এই নিক্সন ভিয়েতনাম যুদ্ধে হারে এবং তারপরে কিন্তু নিক্সনের পতন হয়। এনিওয়ে, তো এইবার যে ডোনাল্ড ট্রাম্প যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে তার এই ম্যাডম্যান পলিসি, এখন দেখুন দুইটা দেশে এই ঘটনাটা এবার ঘটলো। একটা হলো ভেনেজুয়েলা, আর একটা হচ্ছে কি আপনার ইরান। এই দুইটা দেশের একটা জায়গায় মিল আছে কি, দুইটা দেশ কিন্তু আপনার জ্বালানি
হিউজ জ্বালানি ডিপোজিট তাদের আছে। ভেনেজুয়েলা হচ্ছে পৃথিবীর অন্যতম একটা শক্তিশালী মানে ন্যাচারাল রিসোর্স বা তাদের জ্বালানি আছে। এখন কথা হচ্ছে যে ঠিক আছে, যেভাবে আপনার নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে এসে সহস্রিক জানুয়ারিতে ইউএসের ভিতরে বিচার করা শুরু করেছে, এটা তো ইরানের পক্ষে সম্ভব না। এই জন্য কিন্তু জটিলতাটা এখানে এখানে এখন এর সাথে যেটা কমপ্লিমেন্টেড হয়েছে সেটা হচ্ছে যে ইসরায়েলের ব্যাপার। ইসরায়েল আসলে গত দীর্ঘদিন ধরে, কয়েক দশক ধরে যে কয়েকটা অবজেক্টিভ নিয়ে কাজ করছে, তার মধ্যে একটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে দুই হচ্ছে যেসব প্রক্সি সেন্টার আছে লাইক লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি। তো এর আগে দেখুন আপনার সিরিয়াতে যখন আপনার ছিল বাশার আল আসাদ ছিল, সে কিন্তু শিয়া সম্প্রদায়ের আলাইট সম্প্রদায়ের, যদিও সিরিয়াতে মেজরিটি হচ্ছে সুন্নি, আবার ইরাকে কিন্তু শিয়া সমর্থক ছিল। সো লেবানন, ইরাক, ইয়েমেন, এই পুরা বেলটাই হচ্ছে গিয়ে অ্যান্টি ইসরায়েল প্রক্সি ওয়ারগুলি করে। তো ইসরায়েল চাচ্ছিল যে কোনো হোক না, যে কোনোভাবে হোক না এদেরকে সাহায্য করা, প্লাস ইরানের এই ক্ষমতাকে ইয়ে করা। থার্ড যেটা ছিল যে ইসরায়েল চেয়েছিল যে গ্রেটার ইসরায়েল কনসেপ্টে পুরো মিডল ইস্টকে ইসরায়েলের আদলে সাজানো, ইসরায়েলের ইচ্ছা মতো সাজানো। এবং ফাইনালি যেটা খুবই দুরূহ কাজ ছিল, সরাসরি ইউএসএকে যুদ্ধে সম্পৃক্ত করা। তাহলে এই চারটা অবজেক্টিভ যদি আপনি ধরেন ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর, তাহলে কিন্তু ফাইনালি যখন ইউএসএ এই যুদ্ধটাতে যোগদান করলো, এটা সে সফল হয়ে গেল।